নমস্কার, বাংলার বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে বাংলা তথা সারা ভারতে সমস্ত সংবাদ মাধ্যমের প্রথম পৃষ্ঠায় যে সংবাদ নিয়ে আলোচনা চলছে, যে চীন ভারত সীমান্তে উত্তেজনা কতটা, কতটা ভারতীয় সৈন্যরা লড়াইয়ের মুখে রয়েছেন, কতটা চৈনিক অসভ্যতা ভারতের দিকে ধেয়ে আসছে, সে নিয়ে দীর্ঘ আলোচনা। কিন্তু আমরা খালি ভাবছিলাম, জানেন, বাংলার বার্তা থেকে ভাবছিলাম যে এই মুহূর্তে দাঁড়িয়ে সমস্ত রাজনৈতিক দলগুলোকে এক হওয়া দরকার, সরকার বিরোধী পক্ষ সবার এক হওয়া দরকার। এই মুহূর্তে দাঁড়িয়ে সেনাদের দিকে তাকিয়ে হাজার হাজার সৈন্যরা যারা সীমান্তে দাঁড়িয়ে আমাদের নিশ্চিন্তে রাত্রে ঘুমোতে দিচ্ছেন, তাদের কথা আপনারা কেউ ভাবছেন না। সমস্ত সংবাদ মাধ্যমে আলোচনা, কে দোষী কে দোষী নয়, কে ঠিক করেছে কে ভুল করেছে, কে কতটা কাজ করেছে, এবং কেউ কেউ সরাসরি আঙুল তুলছেন যে কে দেশপ্রেমিক আর কে দেশদ্রোহী। এখন বোধহয় সেটার সময় না, এখন যেটা একটি সময়, সেটা হচ্ছে সমস্ত ভারতবর্ষকে একত্রিত হতে হবে। পরবর্তীকালে বিচার করা যাবে যে ভারতবর্ষের ডিফেন্স মিনিস্ট্রির কোনো ক্যালাসনেস ছিল কিনা, বিপিন রাউতের কোনো ক্যালাসনেস ছিল কিনা, কিংবা সেনাবাহিনীর কোনো ত্রুটি ছিল কিনা। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে যে অসম যুদ্ধ লড়ছে ভারতীয় সেনাবাহিনী, তাদের কথাটা মনে রাখুন তো, তাদের পরিবারের কথাটা মনে রাখুন তো, তাদের বলিদানের কথাটা মনে রাখুন তো, যে 20টা মানুষ ওইভাবে একটা লড়াইয়ের শীতের রাত্রে ওইভাবে ওই রকম একটা জায়গায় গিয়ে দাঁড়িয়ে লড়াই লড়ছেন, গালওয়ান ভ্যালিতে লড়ছেন, আর সেই মানুষগুলোর কথা আমরা কেউ মনে রাখলাম না। এখনও সংবাদপত্রের প্রথম পৃষ্ঠায় বেরোচ্ছে উনি দোষী না, উনি ঠিক করেছেন উনি ঠিক করেনি। যে সমস্ত রাজনৈতিক দলগুলো এখনও লড়াইয়ে ব্যস্ত, কেউ দেশদ্রোহীর লড়াই করছেন, কেউ দেশপ্রেমিকের লড়াই করছেন, এটা তার সময় নয়। এই মুহূর্তে দাঁড়িয়ে সমস্ত ভারতবর্ষে একত্রিত হওয়া উচিত দরকার। এবং চৈনিক অসভ্যতা, চীন 62-তে অসভ্যতা করেছিল, এই মুহূর্তে দাঁড়িয়ে 58 বছর বাদেও তারা অসভ্যতা করছে, তার বিরুদ্ধে এক কণ্ঠে সোচ্চার হওয়া দরকার সবার। সেইখানে দাঁড়িয়ে সংবাদ মাধ্যমগুলোও কিন্তু বিপথে চালিত করছে, এই মুহূর্তে দাঁড়িয়ে নানান দিকে দৃষ্টি ঘুরিয়ে দিতে চাইছে। কিন্তু ভারতীয় সেনাবাহিনী কিন্তু অটল, তাদের পারদর্শিতা নিয়ে কোনো প্রশ্ন নেই, তাদের পরিচালনা নিয়ে প্রশ্ন থাকতে পারে, কিন্তু সেই প্রশ্ন করার সময় এই মুহূর্তে নয়। কথা বলে আমরা আজকে বাংলার বার্তার এই প্রতিবেদনে আমরা আমাদের বাংলার বার্তাটা আপনারা জানেন সারা পৃথিবীতে 76টা দেশে আমাদের দর্শক আছেন, লক্ষ লক্ষ দর্শক ইতিমধ্যে বাংলার বার্তা দেখেন, শোনেন এবং কথা বলেন। আমাদের একজন দর্শক আছেন চীনের মধ্যে থেকে, একাধিক দর্শক বাংলার বার্তার প্রতিবেদন দেখেন। সেখান থেকেই বাংলার বার্তার একজন দর্শককে আমরা টেলিফোনে ধরেছিলাম যে এই মুহূর্তে দাঁড়িয়ে চীন থেকে কিভাবে দেখছেন ব্যাপারটা। তিনি আমাদের বললেন যে ইতিমধ্যে আপনারা জানেন যে তার একটি ইন্টারভিউ সম্প্রতি আমাদের সহযোগী চ্যানেল বাংলার মনে শুনিয়েছি, বহুল শ্রুত সেই প্রতিবেদনটি মানুষের কাছে গৃহীত হয়েছে। তাকেই আবার ধরে জিজ্ঞেস করছিলাম এই মুহূর্তে দাঁড়িয়ে চীন কি ভাবছে, চীন কিভাবে দেখছেন। তিনি সরাসরি বললেন 2 দিনের মধ্যে আপনাদের পূর্ণাঙ্গ আরেকটি ইন্টারভিউ দেব। কিন্তু তার আগে তিনি প্রশ্ন তুললেন, যে ভারতীয় গণমাধ্যম বা সংবাদ মাধ্যম নিয়ে প্রশ্ন তুলে বললেন যে আজকের দিনে দাঁড়িয়ে ভারতীয় সংবাদ মাধ্যম কি ঠিক ভূমিকা পালন করছে। তিনি সরাসরি সানডে গার্জেন, লন্ডন থেকে প্রচারিত সানডে গার্জেনের একটি রিপোর্ট নিয়ে আমাদের কাছে প্রতিবেদনে 2-1টি কথা বললেন। আসুন বাংলার বার্তার এই পর্বে তার কথা শুনিনি। সরাসরি বললেন যে চাইনিজ সৈনিকরা এই মুহূর্তে প্যানিকে রয়েছেন, ভারতীয় সেনারা কিন্তু ঠেঙিয়েছে তাকে, অন্তত সেই রিপোর্ট দিয়েছে সানডে গার্জেন। আসুন চীন থেকে বাংলার বার্তার একজন দর্শকের টেলিফোন আমরা নিয়ে নিই, তারপর ফিরে আসবো। নমস্কার। হ্যাঁ নমস্কার, চন্দ্রবাবু ভালো আছেন? হ্যাঁ আছি। রবিবার কেমন কাটছে? আর রবিবার দিন এখন সারাদিন বাড়িতে বসে ভিপিএন এর সাহায্যে ইন্টারন্যাশনাল নিউজ পেপার গুলো দেখছিলাম। অসাধারণ লিখেছে সানডে গার্জিয়ান, সত্যি। মানে আপনাদের দেশের এই যে কাগজগুলো, মিডিয়াগুলো আমরা এখানে তো ডাইরেক্টলি পাই না, আমরা ভিপিএন এর সাহায্যে দেখি। এটা ইন্ডিয়ান আর্মিকে, ইন্ডিয়ান গভর্নমেন্টকে গালাগালি করছে। কি হয়েছে আপনি দেখুন, সানডে গার্জিয়ান আজকে লাইভ ওরা মানে দিয়েছে কিভাবে ঠেঙিয়েছে ইন্ডিয়ান আর্মি চাইনিজ আর্মিকে, এবং এমন মার মেরেছে এটা আমার কথা না। আপনি যান ইন্টারনেটে গিয়ে sunday-guardian-live.com করুন, ওখানে একদম লেখা রয়েছে পোস্ট গালওয়ান ব্যাটল চাইনিজ সোলজার্স ওয়ারিং দ্য স্টেট অফ প্যানিক। মানে এমন মার মেরেছে ওদের, মানে মানে ভয় ধরিয়ে দিয়েছে একেবারে, পুরো মানে এটা কি লন্ডন করে দিয়েছে। এটা কি লন্ডন থেকে? হ্যাঁ, লন্ডন থেকে সানডে গার্জিয়ান। আমার দেশের পেপার বা আমরা যখন দেখি যে আমাদের দেশে যে নিউজ পেপার যেগুলো রয়েছে সেগুলো ইন্ডিয়ান গভর্নমেন্টকে কিভাবে দোষ দেবে বা তারা কি ভুল করেছে সেইগুলো দেখছে, বুঝতে পেরেছেন? ভেরি প্রাউড অফ ইন্ডিয়ান আর্মি, ভেরি প্রাউড। সত্যি এই
বিদেশে থেকেও আমরা বলছি যে যে জিনিস মানে দেখিয়েছে যে বীর মানে আমাদের যে সোলজাররা ভেরি প্রাউড অফ, এবং এই লিঙ্কটা আমি আবার কিছু বন্ধুকে ওখানে পাঠাবো। দাদা আপনাকে একটা কথা বলি, চাইনিজ আর্মি মানে চীনের ভেতর থেকে কি বুঝছেন যে এই যুদ্ধ, এটা কি যুদ্ধের দিকে নিয়ে যাবে? না দাদা, এটা কিন্তু মানে অনেকদিন চলবে এবং একটা ভেতরে একটা ইন্টারনাল প্রবলেম রয়েছে, সেটা আপনাকে আমি পরে জানাবো। এটার ভেতরে একটা ইন্টারনাল একটা রয়েছে, এখানকার নিউজ পেপার গুলো দেখার পরে, এবং আমার তো অনেক বন্ধু বান্ধব রয়েছে, পরে আপনাকে আমি জানাতে পারবো। বাট একটা অ্যাট দিস মোমেন্ট আমি বলবো যে মার দিয়েছে দাদা, মানে সত্যি উই স্যালুট আওয়ার আর্মি। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ সো মাচ। বাংলার বার্তাকে একটু আপডেট রাখবেন। হ্যাঁ ডেফিনেটলি, আপনি যখন বলবেন আমি নিশ্চয়ই আপনাকে হেল্প করবো। যেটা সত্যি খবর সেটা আপনি নিশ্চয়ই দেবেন। আপনারা খালি দেখুন না, সানডে গার্ডিয়ানটা অন করুন, ইন্টারনেট খুলে দেখুন, পোস্ট গালওয়ান ব্যাটেল চাইনিজ সোলজার ওয়ারিং এ স্টেট অফ প্যানিক। এটা কিন্তু আমি বা কেউ বানিয়ে বলছে না। ঠিক আছে, সময়টা ভালো থাকবেন। ওকে, থ্যাংক ইউ সো মাচ দাদা, সাবধানে থাকবেন। চলুন চীন থেকে এবার সরাসরি বাংলায় ফিরে আসি। এই বাংলায় এই মুহূর্তে চলছে কাটমানি নয় লুটমানি। কাটমানি তো আছেই, কিন্তু কাটমানির একজন বড় দাদা বাংলায় ঢুকে পড়েছে, তার নাম হচ্ছে লুটমানি। সেই লুটমানি নিয়ে বাংলার বার্তা এবং আমাদের সহযোগী চ্যানেল বাংলার মনে পর্বে পর্বে আমরা বিভিন্ন এপিসোড করব, সেখানে দেখাবো কিভাবে কেন্দ্রীয় সরকারের কোটি কোটি টাকা লুট হয়ে যাচ্ছে। আজকে সন্ধে 6টায় বাংলার মনে আপনারা দেখবেন লুটমানি এপিসোড। আমরা তার এক ঝলক আজকে এই মুহূর্তে দেখে নিই, আসুন। তোমাদের তো টাকা দিয়েছে বলছে 4 কোটি টাকা, দিয়ে দাও না, কি অসুবিধা আছে? ওই টাকার কাটমানি তো কারো খাওয়ার প্রয়োজন নেই আশা করি। আগের বছর যা দিয়েছে স্যার হয়ে ওই টাকা থেকেও কাটমানি খেতে হবে টিউবওয়েলের জল থেকে? তোমাদের তো টাকা দিয়েছে বলছে 4 কোটি টাকা, দিয়ে দাও না, কি অসুবিধা আছে? ওই টাকার কাটমানি তো কারো খাওয়ার প্রয়োজন নেই আশা করি। আগের বছর যা দিয়েছে স্যার হয়ে ওই টাকা থেকেও কাটমানি খেতে হবে টিউবওয়েলের জল থেকে। শাসক যখন লুটমানিতে ব্যস্ত, কাটমানির বড় ভাই লুটমানি সেই লুটমানিতে ব্যস্ত, সেই সময় বাংলায় বিরোধীরা কি করছেন আমরা প্রথমে বলি। এই মুহূর্তে বিরোধীদের ভূমিকাটা ছোট্ট করে আপনাদের সামনে নিয়ে আসবো। আজকে যখন এই প্রতিবেদন পেশ করছি, আপনারা জানেন ভারতের জাতীয় কংগ্রেস, তার পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটি, তারা স্পিক আপ বেঙ্গল একটি কর্মসূচি নিয়েছেন। তার সভাপতি সোমেন্দ্রনাথ মিত্র, তার নির্দেশে স্পিক আপ বেঙ্গল, স্পিক আপ ইন্ডিয়া কেন্দ্রীয় কংগ্রেস নেতৃত্ব কিছুদিন আগে নিয়েছিলেন, মোদী সম্বন্ধে বলেছিলেন। এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্বন্ধে স্পিক আপ বেঙ্গল প্রোগ্রাম আজকে অনুষ্ঠিত হলো বাংলায়। সমস্ত কর্মীরা, সমর্থকরা তারা নিজেরা ছোট্ট মোবাইল সেটের সামনে কিছু কথা বললেন এবং সেটা ইউটিউবে সম্প্রচারিত হলো। আমরা সেটা দেখলাম, কিন্তু আমাদের খালি মনে হচ্ছিল, আমি কংগ্রেস পরিবারের একজন সদস্য হয়ে বলছি, আমার ভালো লাগেনি। কেন ভালো লাগেনি? এই মুহূর্তে দাঁড়িয়ে 10 মাস বাদে যখন ইলেকশন, সমস্ত রাজনৈতিক নেতা নেত্রীদের চোখে চোখ রেখে কথা বলা উচিত ছিল। বলেছেন তারা মুখ্যমন্ত্রীর কাছে আবেদন নিবেদনের ফর্মুলায় গেছেন। আবেদন নিবেদনের সময় কিন্তু এটা নয়, খুব দায়িত্ব নিয়ে বলছি, একজন পলিটিক্যাল অ্যানালিস্ট হিসেবে বলছি, কংগ্রেস পরিবারের সদস্য হিসেবে নয়, একজন পলিটিক্যাল অ্যানালিস্ট হিসেবে বলছি, চোখ রেখে মুখ্যমন্ত্রী তথা নবান্নের দিকে কথা বলতে হবে, তা নাহলে কিন্তু বাংলার মানুষ ভালোভাবে নেবে না। শুধু আবেদন নিবেদনের মাধ্যমে হবে না, সবাই সমস্ত কর্মীদের মধ্যে 2-4 জন চোখে চোখ রেখে কথা বলেছে, কিন্তু অধিকাংশই কিরম যেন একটা কাকুতি মিনতি। কোন মুখ্যমন্ত্রীর কাছে কাকুতি মিনতি করছেন আপনারা? আপনাদের প্রশ্ন করছি, কোন মুখ্যমন্ত্রীর কাছে কাকুতি মিনতি করছেন? দলটাকে ভেঙে টুকরো টুকরো করে দিয়েছেন, পঞ্চায়েত নির্বাচনে অত মানুষকে নমিনেশন দিতে দেননি, সমস্ত বিধায়ক, পৌরসভার প্রতিনিধি, পঞ্চায়েত, জেলা পরিষদগুলোকে দখল করে নিয়েছেন, কংগ্রেস কর্মীদের মেরে পিটিয়ে তক্তা করে দিয়েছেন। আর এখন আবেদন নিবেদন করছেন। আবেদন নিবেদনে কিন্তু আসল ওষুধ হবে না। কেন? 10 মাস বাদে ইলেকশন, চোখে চোখ রেখে আমরা আশা করেছিলাম অন্তত স্পিক আপ বেঙ্গলে কর্মী তথা মাঝারি স্তরের নেতারা যারা কথা বললেন, তাদের কিন্তু আরো শক্তিশালীভাবে কথাটা বলা উচিত ছিল। আমরা আশা করব যে আগামী দিনে তাদের ভয়েসটা আরো রেস করবেন, অন্তত 2021-এর নির্বাচনকে মাথায় রেখে। তা নাহলে কিন্তু 2021 অনেক দূরে চলে যাবে। এই কথা বলে এই মুহূর্তে অন্য বিরোধীরা কি করছেন, বামপন্থীরা কি করছেন। আজকে কিন্তু ডাক্তার সুজন চক্রবর্তীকে দেখলাম দক্ষিণ কলকাতায় টেলিস্কোপে চোখ রাখতে, চন্দ্রগ্রহণ দেখছেন। আমার খালি মনে হচ্ছিল এই মুহূর্তে বামপন্থীরা কিন্তু রাস্তায় আছেন, অস্বীকার করলে লাভ নেই। প্রতি পদে প্রত্যেকটা ক্ষেত্রে, কমিউনিটি কিচেন থেকে শুরু করে সমস্ত ক্ষেত্রে কিন্তু তারা রাস্তায় আছেন। তারা একটা লড়াইয়ের চেষ্টা করছেন, কিন্তু চন্দ্রগ্রহণ নয়, যে গ্রহণ লেগেছে নবান্নে সেদিকে টেলিস্কোপ নয়, সরাসরি
চোখ রাখা দরকার বামপন্থীদের, কংগ্রেসকে সঙ্গে নিয়ে। এবং যে নির্বাচনী ফর্মুলাতে আগামী 10 মাস বাদে যাবেন, এখন থেকে প্রস্তুতি নেবেন। বাম কংগ্রেস নেতৃত্বকে কিন্তু একটা বাংলায় মুখ তৈরি করতে হবে, যে মুখ নেতৃত্ব দেবেন, যিনি এই জোট জিতলে মুখ্যমন্ত্রী চেয়ারে বসবেন। সেটা যদি না হয় তাহলে কিন্তু সমস্যার সামনে, পরিষ্কার বলা ভালো। এ কথা বলে এই মুহূর্তে বিজেপি কি করছে বা তৃণমূল কি করছে এটাও বলা দরকার। বিজেপি কিন্তু গোলাগুলি চালাচ্ছেন, দিলীপ ঘোষ যথারীতি গোলাগুলি চালাচ্ছেন, এবং তার প্রেক্ষিতে ববি হাকিম কিছু কথা বলছেন। আজকে ববি হাকিমকে শুনলাম অনেক বড় বড় কথা বলছেন ক্যামেরার সামনে বসে বসে। আমার খালি মনে হচ্ছিল, জানেন, সেই ববি হাকিম আজকে গোলাগুলি চালাচ্ছেন, যেসব কথাবার্তা বলছেন, সেই ববি হাকিম তো এই কলকাতার বুকে মিনি খিদিরপুর আবিষ্কার করেছেন। তার মুখে বাংলার মাটি, বাংলার মানুষ, কলকাতার মানুষ এখন অনেক কথা শুনছেন। এ কথা বলে এই মুহূর্তে আমরা চলে যাব বাংলার বার্তার এই পর্বে। চলে যাব আজকে আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত একটি সংবাদে, অর্থাৎ বিজেপির দাদাগিরি, অর্থাৎ বিজেপি রাজ্যে মুখ্যমন্ত্রীর মুখ খুঁজছেন। যেমন বাম কংগ্রেসের কোনো মুখ এই মুহূর্তে বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে স্পটেড নয়, ঠিক তেমনিভাবে বিজেপিতেও কিন্তু স্পটেড নয়। কিন্তু আমরা কয়েকদিন আগে বলেছিলাম যে ভারতীয় জনতা পার্টির উচ্চতর নেতৃত্ব বিভিন্ন সূত্র ধরে যে সংবাদ মাধ্যম সূত্রে যে সংবাদগুলো আমরা পেয়েছি, যে বাইরে থেকে কোনো মুখকে কিন্তু বাংলার জন্য বাছাই করছে, সেই নিয়ে আমরা একটি প্রতিবেদন দুদিন আগে করেছিলাম। লক্ষ লক্ষ বাঙালি সেটা দেখেছেন, এবং আমরা দেখলাম তারই অনুসারী হয়ে আনন্দবাজার পত্রিকা আজকে কিন্তু সেই ধরনের একটি রিপোর্ট করলো, যেখানে বিজেপি কাকে বাঁচছে সেই সংবাদটা কিন্তু ফ্লোট করলেন। ভালো লাগলো। দুদিন আগে যেটা আমরা করেছি আনন্দবাজার আজকে সেটা করলো, এবং সেই প্রেক্ষিতে আমাদের মনে হয়েছে কিছু কথা বলা দরকার। আনন্দবাজার পত্রিকার রোশনি মুখোপাধ্যায় যে প্রতিবেদনটি পেশ করেছেন, ভালোভাবে পড়ে দেখলাম, বোঝার চেষ্টা করলাম। সেখানে কিন্তু সরাসরি বিজেপি নেতৃত্বের পক্ষ থেকে কিন্তু সৌরভ গাঙ্গুলিকে অ্যাপ্রোচ করা হচ্ছে, তিনি বলেছেন, এবং বলেছেন যে সৌরভ গাঙ্গুলির নামটাকে কিন্তু ফ্লোট করে দেওয়া হয়েছে, সেটা নিয়ে চর্চা হচ্ছে, এবং সৌরভ গাঙ্গুলির সঙ্গে বিজেপির সর্বভারতীয় নেতৃত্বের কথা হয়েছে। ঠিকই সংবাদটি কোনো ভুল নয়। এবং তাছাড়াও আরও কয়েকটি নামকে রোশনি হাওয়ায় ভাসিয়ে দিয়েছেন, সংবাদে উল্লেখ করেছেন। তার মধ্যে দিলীপ ঘোষ আছেন, স্বপন দাশগুপ্ত আছেন, বাবুল সুপ্রিয় আছেন, এবং আরও দু একজনের নাম সেখানে দিয়েছেন। আমাদের মনে হয়েছে সংবাদের এই জায়গাটা আমাদের কিছু প্রশ্ন আছে। আবারও দায়িত্ব নিয়ে বলছি, এই যে নামগুলো ভাসানো হয়েছে, আমার অন্তত বিশ্বাস এই নামগুলোকে বিজেপি রাজ্য নেতৃত্ব কিন্তু কেন্দ্রীয় নেতৃত্ব কিন্তু এখনই এদের নিয়ে ভাবছেন না। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব যদি ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসে, তাহলে কিন্তু দিল্লি থেকে একটা অন্য ধরনের নামকে বাংলায় নিয়ে আসবেন, যার একটি হিন্টস আপনাদের দিয়েছিলাম। অবশ্যই সৌরভ গাঙ্গুলিও আছেন সে নামে। কেন বলছি জানেন তো, সৌরভ গাঙ্গুলিকে আমরা বিভিন্ন সূত্র ধরে যে সংবাদটা পেয়েছিলাম, সৌরভ গাঙ্গুলিকে কিন্তু অমিত শাহ নিজে অ্যাপ্রোচ করেছিলেন, এবং তাতে সৌরভ যা বলেছেন, দিল্লি প্রবাসী এক বাঙালি ক্রীড়া সাংবাদিকের কাছ থেকে আমি রিপোর্টটা পেয়েছিলাম, তিনি কোনো একটা সূত্র ধরে পেয়েছিলেন, দীর্ঘদিন ধরে তার সঙ্গে আমার পরিচিতি আছেন। তিনি যেটা বলেছিলেন যে সৌরভকে অ্যাপ্রোচ করেছেন অমিত শাহ, কিন্তু সৌরভ সম্ভবত বলে বলছেন, সৌরভ সম্ভবত বলেছেন ইটস নট দ্য টাইম নাও, এই কথাটুকু তিনি নাকি বলেছেন। আসলে সৌরভের সম্বন্ধে যতটা অ্যানালিসিস আমরা অন্তত করেছি, আপনাদের অতীতেও বলেছি, সৌরভ গাঙ্গুলি ইজ আইং ফর আইসিসি প্রেসিডেন্ট পদ। আইসিসি প্রেসিডেন্ট পদ পাওয়ার পর পরবর্তীকালে সেই টার্ম ওভার হওয়ার পর তার রাজনৈতিক ইনিংস শুরু করবেন সৌরভ, এটা আমার অন্তত বিশ্বাস। এবং সৌরভ গাঙ্গুলি যে কোনো পিচে খেলতে অভ্যস্ত, ওপেনার ছিলেন তো যে কোনো পিচে তিনি খেলতে অভ্যস্ত, অর্থাৎ একদম ওপেনিং স্পেলে খেলতে অভ্যস্ত, এবং একটা ইনিংস হয়ে যাওয়ার পর দ্বিতীয় ইনিংসের ওপেনিং স্পেল, ধরুন দুপুর 3টের পর হয়তো সেই স্পেল শুরু হচ্ছে, সেই সময় সেই ইনিংসে খেলতে অভ্যস্ত ছিলেন। কিন্তু রাজনৈতিক ইনিংস খেলতে গেলে আমাদের নিজেদের ধারণা সৌরভ গাঙ্গুলি কিন্তু অনেক কনসাস হবেন, অর্থাৎ সেই পিচটা সঠিক কিনা তবে তিনি কিন্তু খেলতে নামেন। পিচটা সঠিক বলতে আমি কি বলতে চাইছি, ধরুন এই বাংলার মাটিতে পরিবর্তন হলো, বাম কংগ্রেস নেতৃত্ব ক্ষমতায় আসতে পারলো না, তৃণমূল ক্ষমতায় আসতে পারলো না, ভারতীয় জনতা পার্টি তারা যা আশা করছেন তারা ক্ষমতায় এলেন, তখন তার নাম প্রস্তাব করলে তিনি কিন্তু হয়তো অ্যাকসেপ্ট করবেন। আমরা কেন এই কথাটা বলছি জানেন, যে সাম্প্রতিককালে সৌরভ গাঙ্গুলির একাধিক বিষয় আমরা জানি। সৌরভ গাঙ্গুলিকে কাছ থেকে যারা দেখেছেন তারা জানেন, বুদ্ধদেব ভট্টাচার্য বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী, তার ভীষণ প্রিয় পাত্র ছিলেন সৌরভ, এবং সৌরভ গাঙ্গুলিও অসম্ভব শ্রদ্ধা করতেন বুদ্ধদেব ভট্টাচার্যকে। সৌরভ গাঙ্গুলির সঙ্গে ভীষণ ভালো সম্পর্ক অশোক ভট্টাচার্যের, এবং তার জন্য ধরে নেওয়া যায় না যে সৌরভ মনে প্রাণে বামপন্থী ছিলেন, ব্যক্তিগতভাবে তাদের সঙ্গে সম্পর্ক ছিল। সৌরভ গাঙ্গুলির সঙ্গে যেমন ভীষণ ভালো সম্পর্ক কিন্তু নরেন্দ্র মোদী এবং অমিত শাহ, আপনারা জানেন বিসিসিআই সেক্রেটারি পদে অমিত শাহ ছেলে বসে আছেন, এবং তার জন্য একটা সুন্দর সম্পর্ক তিনি গড়ে তুলেছেন। সৌরভ গাঙ্গুলি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও ভালো সম্পর্কটা রাখেন, তার একটা কারণ আছে। বেসিক্যালি সৌরভ কিন্তু বড় ডিপ্লোম্যাট, তার কারণ সৌরভ জানেন
এই সিএবি চালাতে গেলে তাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থন দরকার, এবং পশ্চিমবঙ্গের তার যেসব কর্মসূচি আছে, কাজকর্ম আছে, সেগুলো চালাতে গেলে রাজ্যের মুখ্যমন্ত্রীকে কগনিজেন্সে আনা দরকার। যার জন্য দেখেছেন ফিল্ম ফেস্টিভ্যালে সৌরভ গাঙ্গুলি আমন্ত্রিত হন এবং সৌরভের পেছনে মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্নভাবে সমর্থন জুগিয়েছেন এই প্রত্যাশা নিয়ে একদিন সৌরভ তার কাছে আসবেন। কিন্তু সৌরভ গাঙ্গুলি মমতা বন্দ্যোপাধ্যায়কে ব্যক্তিগতভাবে পছন্দ করেন না। আপনারা প্রশ্ন করতেই পারেন যে কথাটা আমি কিসের থেকে বললাম। আমি বিভিন্ন সূত্র ধরে সংবাদটা সংগ্রহ করেছি যারা খুব কাছাকাছি সৌরভ গাঙ্গুলি। সৌরভ গাঙ্গুলি কিন্তু বেসিক্যালি ইন্ট্রোভার্ট, মানে চট করে যে কোনো কথা ডিসক্লোজ করেন না, কিন্তু হাবে ভাবে ভঙ্গিতে তিনি কিন্তু বুঝিয়ে দেন কাকে পছন্দ করেন কাকে পছন্দ করেন না। যেমন অশোক ভট্টাচার্যকে তিনি ভীষণ পছন্দ করেন, বুদ্ধদেব ভট্টাচার্যকে পরম শ্রদ্ধা করেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী চেয়ারটাকে অনার দেন, এবং বিভিন্ন সূত্র ধরে আমরা যা পেয়েছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সৌরভ গাঙ্গুলির খুব পছন্দের মানুষ নন। একটা ছোট্ট কাহিনী বলি। আপনারা জানেন সাম্প্রতিককালে এই উমফুন বা করোনা পর্বের মধ্যে যখন ত্রাণ বিলি হচ্ছিল, সেই সময় দাঁড়িয়ে যখন শাহরুখ খান 2.5 কোটি টাকা সম্ভবত মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে দেন, আপনারা কেউ শুনেছেন সৌরভ গাঙ্গুলি কত টাকা দিয়েছেন? সৌরভ গাঙ্গুলি কিন্তু মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে কিছু টাকা দিয়েছেন, আমরা শুনেছি। এটা যৎসামান্য টাকা, মারাত্মক কিছু টাকা নয়। সে টাকাটা তিনি ডিসক্লোজ করেননি কত টাকা দিয়েছেন আমরা যে সংবাদ পেয়েছি। কিন্তু বেসিক্যালি সৌরভ গাঙ্গুলি কিন্তু 2000 কেজি না 2000 টন সম্ভবত চাল নিয়ে গিয়ে রামকৃষ্ণ মিশনকে দিয়েছেন, নিজে গিয়ে পৌঁছেছেন, মিশনের মহারাজদের সঙ্গে দেখা করেছেন, তাদের দিয়েছেন, ত্রাণ বিলির জন্য সাহায্য করেছেন। সরাসরি ইসকনের কাছে গেছেন, ইসকনের কাছে গিয়ে 20 দিন না 30 দিন ধরে 5000 মানুষকে খাওয়ানোর সমস্ত টাকা পয়সা জিনিসপত্র সৌরভ গাঙ্গুলি দান করেছেন। সে ছবি আমরা দেখেছি। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে যারা ক্লোজলি চেনেন সেটা মমতা বন্দ্যোপাধ্যায় খুব পছন্দ করেন না। কারণ মমতা দেবী পছন্দ করেন, যেটা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যেটা পছন্দ করেন সেটা হচ্ছে সমস্ত টাকা, সমস্ত ত্রাণ সরকারের হাতে দিয়ে দেওয়া। যেমন সরকারের ব্যাপারে মুখ্যমন্ত্রী বলেন যে ত্রাণ আমরা ছাড়া কেউ বিলি করবো না, অর্থাৎ মানুষ বিপদে পড়লে তার পাশে দাঁড়ানোর অধিকার শুধু সরকারের তথা তৃণমূলের, আর কেউ সেটা দিতে পারবে না, বিরোধী দল দিতে পারবে না। এবং সেক্ষেত্রে সৌরভ গাঙ্গুলি যখন রামকৃষ্ণ মিশনের সূত্র ধরে ত্রাণ দিচ্ছেন, ইসকনের সূত্র ধরে ত্রাণ দিচ্ছেন, দুটি জিনিস এখানে লক্ষ্য করুন। প্রথম কথা হচ্ছে সৌরভ গাঙ্গুলি সরাসরি সরকারকে ত্রাণটা না দিয়ে ইসকন কিংবা রামকৃষ্ণ মিশনের হাতে দিয়ে দিলেন, এটা মুখ্যমন্ত্রীর পছন্দের বিষয় হবে না। আরেকটা দিক, সৌরভ গাঙ্গুলির দিক থেকে যদি এটাকে বিবেচনা করেন, অর্থাৎ সৌরভ গাঙ্গুলির সরকারের প্রতি আস্থার কোনো একটা জায়গায় অভাব রয়েছে। এই বিষয়টিকে সামগ্রিকভাবে আলোচনা করলে যেটা বোঝে যে পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে একটা ডিপ্লোম্যাটিক সম্পর্ক রাখতে চান। যেমন ধরুন নেতাজি নয়, মাফ করবেন, ইডেন গার্ডেন্সকে সরাসরি কোয়ারেন্টাইন সেন্টার করার জন্য মুখ্যমন্ত্রীকে ওপেন অফার দিয়ে দিলেন। সিএবি যখন জগমোহন নিয়ে চলে গেলেন, সরাসরি মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করলেন। বিভিন্ন ফিল্ম ফেস্টিভ্যালের অনুষ্ঠানে যখন সৌরভ আমন্ত্রিত হয়েছেন, গেছেন, ভালোভাবে কথা বলেছেন, ডিপ্লোম্যাটিক একটি ভালো রিলেশন রাখেন। কিন্তু বেসিক্যালি সৌরভের সঙ্গে কিন্তু সম্পর্কটা কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বে, যার জন্য বিভিন্ন পর্বে আমরা যখনই ইন্টারভিউ দেখেছি সেখানে দেখেছি সৌরভ গাঙ্গুলিকে নরেন্দ্র মোদী ভীষণ পছন্দ করেন, নরেন্দ্র মোদীকে আবার সৌরভ গাঙ্গুলি ভীষণ পছন্দ করেন। স্বচ্ছ ভারত মিশনের সময় 1-2টি গ্রামের দায়িত্ব সৌরভ গাঙ্গুলিকে দিয়ে দিতে চেয়েছিলেন নরেন্দ্র মোদী। সেই এপিসোড আপনারা দীর্ঘ কাহিনী, সেটা অন্য কোনো দিন বলবো। কিন্তু এই মুহূর্তে বাংলার বার্তার এই প্রতিবেদন আমরা যেটা বলার চেষ্টা করছি যে পশ্চিমবঙ্গে বিজেপি যদি ক্ষমতায় আসবে কিনা জানি না। আমরা বলেছি যদি এই মুহূর্তে নির্বাচন হয় তৃণমূল হেরে যাবে, পরাজিত হবে, এবং যদি বিজেপি ক্ষমতায় আসে 10 মাস বাদে নির্বাচন হলে সেক্ষেত্রে বিজেপির কে মুখ হবে সেটা নিয়ে আনন্দবাজার যেহেতু আজকে চর্চা করছে, স্বাভাবিকভাবে আমরা এই বিষয়ে ঢুকলাম। সৌরভকে নিয়ে দাদাগিরি নিয়ে কথা বলেছেন আনন্দবাজার, স্বাভাবিকভাবে সে নিয়ে আমরা মন্তব্য করলাম যে সৌরভ গাঙ্গুলি নতুন ক্রিজে তখনই খেলবেন যখন নিশ্চিত হবেন সেই ক্রিজ তার ওভার বাউন্ডারি মারার পক্ষে অনুকূল। এ কথা বলে এই মুহূর্তে আমরা বাংলার বার্তার এই পর্বে দেখাবো যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সৌরভ গাঙ্গুলির প্রতি কি ধরনের আস্থা রাখেন। একটা ছোট্ট বাইট নরেন্দ্র মোদী দেখিনি, যেখানে নরেন্দ্র মোদী সরাসরি সৌরভ গাঙ্গুলিকে তার একটা প্রজেক্টের মধ্যে তার মেম্বার করেছেন এবং সেই সময় কি আস্থা নিয়ে তার নামটা উচ্চারণ করেছিলেন, শুনুন। खेल जगत में क्रिकेट के माध्यम से भारत को गौरव दिलाने वाले श्रीमान सौरव गांगुली, আপনারা দেখলেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি আস্থা নিয়ে সৌরভের নামটা উচ্চারণ করলেন। ঠিক এরই পাশাপাশি সৌরভের পক্ষ থেকে কি ধরনের কথা বলা হয়েছে সৌরভ নিজে বলেননি, অন্তত আনন্দবাজার পত্রিকার রোশনি যে রিপোর্ট বেরিয়েছে সেখানে বলছেন সৌরভের ঘনিষ্ঠ মহল বলছে
যে এখন এগুলো আলোচনার বিষয় নয়, দেশ এখন বড় সংকটের মধ্য দিয়ে চলছে। সরাসরি সৌরভের ঘনিষ্ঠ মহল কিন্তু কোনোভাবেই বলছে না যে সৌরভ এই ব্যাপারে আগ্রহী নয়, নট ইন্টারেস্টেড। এটা কিন্তু সৌরভ গাঙ্গুলির ঘনিষ্ঠ মহল থেকে বলা হচ্ছে না, বলা হচ্ছে দেশ এখন বড় সংকটে, এটা যাক, তারপরে পরবর্তীকালে চিন্তা করা যাবে। এখানেই কিন্তু আসল বক্তব্যটা ধরা আছে। মূল বক্তব্য হচ্ছে সৌরভ কিন্তু না বলে দেননি, সৌরভ কিন্তু হ্যাঁও যেমন বলেননি, নাও বলেননি। আজকে সৌরভ গাঙ্গুলির একটি কিছুকাল আগের একটা ছোট্ট বাইট আমরা পেয়েছিলাম, আজকে এই মুহূর্তে দেখাবো, যেখানে সরাসরি সৌরভ কিন্তু না বলছেন না, ওয়েট ফর সাম টাইম বলছেন কে? সৌরভ গাঙ্গুলি। শুনুন তার মুখে, তার কণ্ঠে। Is it true that BJP had tried to approach you, sir? They are saying, Now go home. so they are saying that you I'm are not making any statements. You've been asking me for 3 hours. Wait, you'll find out everything. There is a possibility. That's it. उधर सौरभ गांगुली के बीजेपी में आने की खबर से टीएमसी परेशान। সৌরভ কিন্তু না বললেন না, না কোনোদিনই বলেননি। তার কথায় বারবার ফুটে উঠেছে যে এখন এসব নিয়ে কথা বলার সময় নয়। যদি সত্যি তিনি অনাগ্রহী হতেন তাহলে কিন্তু না বলে দিতেন। আমাদের এখনো ধারণা দিলীপ ঘোষ কিংবা ধরুন স্বপন দাশগুপ্ত, অনির্বাণ গাঙ্গুলি, এই নামগুলো নিয়ে আনন্দবাজার আলোচনা করেছে, বাবুল সুপ্রিয় নিয়ে আনন্দবাজার আলোচনা করেছে, কিন্তু এই নামগুলি কিন্তু কেন্দ্রীয় নেতৃত্ব কখনোই সামনে আনবেন না। কে প্রধানমন্ত্রী, কে মুখ্যমন্ত্রী হবেন, কে বাংলার মুখ হবেন, প্রত্যেকটি রাজনৈতিক দলের নিজস্ব চিন্তা ভাবনা। কিন্তু আমাদের মনে হয়েছে, আমরা বাংলার বার্তা থেকে বারবার বলছি, কংগ্রেস সিপিএম জোট হোক, তার একটি মুখ দরকার। তৃণমূলে যেমন একটি মুখ আছে, বিজেপিরও কিন্তু একটা মুখ দরকার। কে সেই মুখ হবে সে নিয়ে চর্চা চলবে। কিন্তু আজকের আনন্দবাজার পত্রিকার এই প্রতিবেদন তৈরি করছি যেদিন, সেদিন আনন্দবাজার পত্রিকার রিপোর্টে কিন্তু তৃণমূলের মুখ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হবেন, বিজেপির মুখ দাদাগিরির ছক বলা হয়েছে, কিন্তু বাম কংগ্রেস জোটের মুখ নিয়ে কোনো প্রশ্ন করা হয়নি। এখানেই আমাদের প্রশ্ন, বাম কংগ্রেস নেতৃত্বকে বারবার ভাবতে হবে, যদি কোনো মুখ না হয় তাহলে অন্তত 5 নম্বর বা 10 নম্বর হারিয়ে তারা খেলা শুরু করবেন। এটা ভাবতে হবে। একটা মুখকে বাংলার মানুষ দেখতে চায়, বিশ্বাস করতে চায়। নির্বাচন জিতলে কে এই দলের মুখ হবে তার উপর বিশ্বাস রাখা যায় কিনা, ভরসা রাখা যায় কিনা, সেই চিন্তা আসে। এ কথা বলে এই মুহূর্তে বাংলার বার্তায় আপনাদের বাংলার এক ঘর জামাইয়ের কথা বলবো। আমাদের খালি মনে হয়েছে গণ্যমান্য ব্যক্তি, সম্মানীয় ব্যক্তি সঞ্জীব গোয়েঙ্কা। কেন ঘর জামাই বলছে? এই কারণে যে এত খাতির, এত আদর আপ্যায়ন সরকারের কাছ থেকে কোনো মানুষ, কোনো ব্যবসায়ী পান সঞ্জীব গোয়েঙ্কা পান। এবং সঞ্জীব গোয়েঙ্কা এই সিএসসির যে ব্যর্থতা এবং বিভিন্নভাবে মানুষকে হতাশ করা, ক্ষুব্ধ করা, তাদের ক্ষতিগ্রস্ত করার পরও সরকার কিন্তু সঞ্জীব গোয়েঙ্কাকে নিয়ে কোনো কথা বলে না। যেভাবে এ রাজ্যের সরকার, একটু ভালো করে খেয়াল করে দেখুন, সমস্ত বেসরকারি স্কুলগুলোর মালিককে কিন্তু কোনো কথা বলছেন না। সে জিডি বিড়লা স্কুলের মালিক হোক বা যে কোনো স্কুলের, বেসরকারি স্কুলের মালিক, যেখানে প্রাইভেট টিউশন ফি, প্রাইভেট টিউশন না, মাফ করবেন, টিউশন ফি কমানোর জন্য অভিযোগরা রাস্তায় রাস্তায় দাঁড়িয়ে পড়েছেন, বারবার ক্ষোভ বিক্ষোভ জানাচ্ছেন, সেখানে সরাসরি বেসরকারি স্কুলগুলো ইগনোর করছেন। মুখ্যমন্ত্রীকে বলে দিয়েছেন মাইনে কমাবো না। অর্থাৎ এই লকডাউন পর্বের মধ্যে যখন স্কুলে ছাত্রছাত্রীরা যাচ্ছে না, সেই সময় তাকে ল্যাবরেটরি ফি দিতে হবে, লাইব্রেরি ফি দিতে হবে, গেমস ফি দিতে হবে, এমনকি গাড়ি ভাড়াটাও দিতে হবে। কেন সরকার কথা বলবে না? কেন সরকার অন্তত একটা নির্দেশিকা জারি করবে না? উড়িষ্যা সরকার যেটা করেছে, সরাসরি চাপ দিয়েছে, কোনো নির্দেশিকা জারি করেনি, তারা চাপ দিয়ে, নির্দেশ দিয়ে বলে দিয়েছেন যে ইমিডিয়েটলি আমাদের জানান কতটা ফি আপনাদের কমালেন। এবং সেখানে বেসরকারি স্কুলগুলো কিন্তু প্রাইস স্ল্যাশ ডাউন করে দিয়েছে। যে টাকাটা ছাত্রছাত্রীদের অভিভাবকদের কাছ থেকে নেওয়া হতো এই 3 মাস বা 4 মাস লকডাউন পড়বে, সেটা নেবে না। কিন্তু এই রাজ্য সরকার সেটা করলো না কেন? কি সেই সম্পর্ক? বাংলার বার্তা জানতে চায়, বাংলা জানতে চায়, আবার বলছি বাংলা জানতে চায় সরকারের সঙ্গে এই প্রাইভেট স্কুল ওনাদের সম্পর্কটা কি। এ কথা বলে এই মুহূর্তে বাংলা কিন্তু আরো জানতে চাইছে সঞ্জীব গোয়েঙ্কার সঙ্গে আদতে এই বাংলার সরকারের সম্পর্কটা কি। সে দীর্ঘ ইতিহাস, সে নিয়ে অনেক কথা বলবো, আমরা বাংলা বার্তায় দেখাবো সঞ্জীব গোয়েঙ্কার সঙ্গে কিভাবে এই সম্পর্ক, আমরা তা নিয়ে দীর্ঘ রিসার্চ ওয়ার্ক করছি, সেখানে দেখাবো। কিন্তু এই মুহূর্তে আপনাদের বলবো, সঞ্জীব গোয়েঙ্কার সিএসসি লুট করছেন, আমার আপনার পকেট লুট করছেন। আমরা লুট মানি গ্রামের কথা বলছিলাম না, যেটা বাংলার মনে দেখবেন, ঠিক একইভাবে লুট করছেন সঞ্জীব গোয়েঙ্কার টাকা আমার আপনার পকেট থেকে। যেভাবে WBSEDCL, ওয়েস্ট বেঙ্গল রাজ্য বিদ্যুৎ পর্ষদ, সারা পশ্চিমবঙ্গে যাদের বিস্তৃতি রয়েছেন, আলিপুরদুয়ার, কুচবিহার, মালদা, মুর্শিদাবাদ, জলপাইগুড়ি, দার্জিলিং থেকে শুরু করে মুর্শিদাবাদ, বাঁকুড়া, বীরভূম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, হুগলি, বর্ধমান, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, সমস্ত জেলাগুলোতে
যেখানে WBSEDCL রাজ্য বিদ্যুৎ পর্ষদ তারা যেমন আমার আপনার পকেট কাটছে, গরিব মানুষের পকেট কাটছে, যে সময় দাঁড়িয়ে লকডাউনের পর্বে 3 মাস বা 6 মাস নিশ্চিন্তভাবে নির্দিষ্টভাবে সমস্ত মানুষের বিদ্যুতের বিল মুকুব করে দেওয়া উচিত ছিল, সেটা না করে তাদের পকেট কাটছে, সেইভাবে সঞ্জীব গোয়েঙ্কা CSC কিন্তু এই মুহূর্তে লুট করে নিয়ে যাচ্ছে আমার আপনার পকেটে টাকা। আমরা কেউ বুঝছি কি? একটু একবার অন্তত বাংলার বার্তার এই দর্শক এই অনুষ্ঠান দেখার পর একবার ড্রয়ার থেকে বার করুন তো ইলেকট্রিসিটির বিলটা এবং মিলিয়ে দেখার চেষ্টা করুন তো যে কত ইউনিট চার্জ হচ্ছে, কেন চার্জ হচ্ছে, স্ল্যাবগুলো কি। নানান টেকনিক্যালি কায়দা করে CSC এবং WBSEDCL আমার আপনার পকেটের টাকা কিন্তু কেটে নিয়ে যাচ্ছে এবং সেখানে দাঁড়িয়ে সরকার নীরব। আপনারা দেখছেন কলকাতায় উমফুনে ঝড়ের পর বিধ্বস্ত হওয়ার পর CSCর অফিসে রাজ্যের মুখ্যমন্ত্রী গেলেন এবং ওই কর্পোরেশন থেকে বসে আমাদের ববি হাকিম সাহেব বললেন CSCর তো একজন অফিসারকে আমার সামনে এখানে বসিয়ে রাখা উচিত ছিল। আরে তিনি ঘর জামাই নাকি? একটা টেলিফোনের নির্দেশে সেখানে লোক এসে যেতে পারতো, তিনি কেন অন ক্যামেরায় কথা বলছেন? এই প্রশ্নটা একজন সাধারণ নাগরিক হিসেবে করছি। সেই জোশটা নেই কেন কলকাতার মহানাগরিক? তার জোশটা হারিয়ে গেল কেন সঞ্জীব গোয়েঙ্কার কাছে? কি কারণে? বাংলার মানুষ জানতে চায়। রাজ্যের মুখ্যমন্ত্রীকে কেন যেতে হলো CSC ভিক্টোরিয়া হাউসে? কেন সঞ্জীব গোয়েঙ্কা ছুটে গেলেন না নবান্নে? এই প্রশ্নগুলো কেউ করবেন না। কি সেই সম্পর্ক? সমস্ত কিছু আমরা জানি, যথা সময়ে ডিসক্লোজ করবো, তার অপেক্ষায় বাংলার বার্তা। আপনারা দেখুন মেইনস্ট্রিম মিডিয়া এগুলো নিয়ে কথা বলবে না, তাদের কার্যকারণ আছে, আমরা তাতে যাচ্ছি না, কিন্তু আমাদের মনে হচ্ছে সঞ্জীব গোয়েঙ্কার সঙ্গে একটা সরকারের সম্পর্ক আছে। কিছুদিন আগে বাংলার বার্তা একজন প্রিয় দর্শক ফোন করে বলছেন কলকাতার একজন প্রতিষ্ঠিত ব্যক্তি, তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী বা তার ভাইপো নন, এমন একজন ব্যক্তি, কলকাতার প্রায় 1 নম্বর ব্যক্তি, সেই ব্যক্তির বাড়ির উল্টো দিকে তার বাড়ি। তিনি বললেন যে 22শে ফেব্রুয়ারি চোখের সামনে দাদা দেখলাম, তিনি নামটা ডিসক্লোজ করতে বারণ করলেন, বললেন চোখের সামনে দেখলাম যে সঞ্জীব গোয়েঙ্কার গাড়ি। কেন? পরে বুঝলাম যে সঞ্জীব গোয়েঙ্কার নামার পর দেখলাম সঞ্জীব গোয়েঙ্কার গাড়ি সন্ধ্যে 7:30 নাগাদ এসে তার বাড়ির সামনে দাঁড়িয়েছে এবং প্রায় 8 ঘন্টা গাড়িটা দাঁড়িয়ে রইল। কিছুক্ষণ বাদে সেই ব্যক্তি অর্থাৎ বিশিষ্ট ব্যক্তি বাড়িতে ঢোকার পর সঞ্জীব গোয়েঙ্কা 8 ঘন্টা বাদে 8টার সময় সেই বাড়িতে ঢুকে গেলেন এবং 10:30টার পর তিনি বেরোলেন, 2.5 ঘন্টা বসলেন। সেই সঞ্জীব গোয়েঙ্কার সঙ্গে এই সরকারের সম্পর্ক কি? এই প্রশ্নটা রেখে এই মুহূর্তে আসুন আমরা 2 ব্যক্তির কথা শুনবো, 2 যুবকের কথা শুনবো যারা দুঃখে যন্ত্রণায় বাংলা বার্তার দফতরে ফোন করেছিলেন। একজন হাওড়া থেকে দেবরাজ দাস সরাসরি CSCর ব্যাপারে কিছু প্রশ্ন করেছেন এবং বাঘা যতীন থেকে মানস ভট্টাচার্য কিছু প্রশ্ন করেছেন, যে প্রশ্নগুলো আপনাদের ভাবাবে, আমাদের ভাবিয়েছে এবং আপনাদের জীবনকে এফেক্টেড করছে, ক্ষতিগ্রস্ত করছে। আপনার পকেট আমার পকেট কেটে নিয়ে চলে যাচ্ছে CSC। আসুন আগে দেবরাজের কথা শুনি, তারপরে মানুষের কথা শুনি এবং ভাবুন কোন বাংলায় আমরা বাস করছি, কোন এগিয়ে বাংলার রাজত্বে CSCর সঙ্গে এই সরকারের কি সম্পর্ক রয়েছে সেটা নিজেদের বারবার প্রশ্ন করি। আর 2021-এর পরিবর্তনটাকে কত তাড়াতাড়ি সুনিশ্চিত করতে পারি তার ভাবনায় বিভোর থাকুন। আর শুনুন দেবরাজের কথা, শুনুন মানুষের কথা। আমি হাওড়া থেকে দেবরাজ দাস বলছি। হ্যাঁ বলুন। হ্যাঁ, আপনারা কি হয়তো জানেন যে CSC কিভাবে মানে লোক ঠকাচ্ছে, যে বিল কিভাবে নিচ্ছে, যে আপনি এত খুব ভালো করে জানবেন যে 23শে মার্চ লকডাউন ঘোষণার পর এপ্রিল মে 2 মাস CSC কোন রকম কোন রিডিং ম্যান পাঠায়নি। কিন্তু এখানে বিষয়টা হচ্ছে যে 100 ইউনিট উঠলে পরে 7 ইউনিট, 50 ইউনিট উঠলে পরে 30 ইউনিট, এরকম করে বাকি যে ঘাটতিটা থেকে যাচ্ছে সেটা কি হচ্ছে, ওরা যখন রিডিং তুলতে আসছে জুন মাসে মানে তখন তার সাথে অ্যাড করে দিচ্ছে। এইবার সব থেকে বড় বিষয়টা হচ্ছে এখানে যে ইউনিটটা নিচ্ছে সেই ইউনিট কিছু ট্যারিফের পরিমাণটা বেশি। মানে ব্যাপারটা হলো যেখানে 1 থেকে 10 ইউনিট হলে পরে যেখানে ইউনিট কিছু 2.5 টাকা 3 টাকা করে হয়, সেখানে ওরা নিচ্ছে সমস্ত ইউনিটটাকে যোগ করে টোটাল ইউনিটটা 1 মাসের করে দিচ্ছে। কি না 1 ইউনিট কিছু 15 টাকা 20 টাকা করে। তো আমার কাছে বক্তব্য, মমতা ব্যানার্জি সরকার কি একবারও সঞ্জীব গোয়েঙ্কাকে বলতে পারলো না যে আজকের দিনের এই দুর্মূল্যের বাজারে 3 মাস ইলেকট্রিসিটির বিলটাকে মুকুব করা তো দূরের কথা, কিন্তু আমাদের উল্টে আরো অর্থ ব্যয় হচ্ছে, উল্টে CSC লাভ করে নিচ্ছে। আমরা কোথায় যাব? তাহলে কি আমাকে ধরে নিতে হচ্ছে যে এই সরকারের মানে CSCর পিছনে কোনো ব্যাপার আছে, কোনো কারচুপি আছে? এটা কি আমাকে ধরে নিতে হবে? সত্যি কথা বলতে গেলে মমতা ব্যানার্জি সঞ্জীব গোয়েঙ্কা সংস্থাটাকে বিক্রি হয়ে গেছে, সেজন্য কিছু বলছে না, যা ইচ্ছে তাই করে যাচ্ছে। CSC একচেটিয়া অধিকার করে যাচ্ছে কলকাতার মধ্যে। হ্যাঁ নমস্কার সন্ময়বাবু, আমি বাঘাযতীন থেকে মানুষ বলছি। হ্যাঁ মানুষ, হ্যাঁ আমার নাম মানুষ ভট্টাচার্য। হ্যাঁ বলুন। তো এবারে মানে কারেন্টের বিল যেটা এসছে মানে অস্বাভাবিক বিল এসছে। এইভাবে বিল এলে আমরা থাকবো কি করে? আমরা তো বাঁচতে পারবো না এইভাবে বিল এলে। আচ্ছা। তো
আমরা যাদবপুর অঞ্চলে থাকি, বাড়ি ভাড়া নিয়ে থাকি, আমরা স্টুডেন্ট, ছাত্রছাত্রী। তো আমাদের বরাবরই 300 থেকে 400 টাকা কারেন্টের বিল আসে। এবার মার্চ মাসে যখন লকডাউন হলো তখন মিটারের রিডিং নিতে কেউ আসেননি। এবার এপ্রিল মাসে যখন বিল পাঠায় তখন থেকে 680 টাকা কারেন্টের বিল পাঠিয়েছিলেন। এখন আমরা ভেবেছি যে মিটার রিডিং এর নিতে আসেনি, ঠিক আছে 680 টাকা বিল দিয়ে দিই, পরে হয়তো অ্যাডজাস্ট করে নেবেন। আবার মে মাসে যখন আমরা বিল দিই, মে মাসে আবার 300 টাকার বিল দিই। কিন্তু জুন মাসে যখন মিটার রিডিং আসে তারপর মোবাইলে একটা SMS আছে যে প্রত্যেকের 2000 টাকা করে বিল এসেছে আমাদের। এবং আশেপাশে খোঁজ খবর নিয়ে শুনতে পাই যে প্রত্যেকেরই প্রায় এইভাবে উৎপাদন একটা বিল এসছে, কারো 5000, কারো 6000। মানে অদ্ভুত, প্রত্যেকটা মানুষের মধ্যে প্রচন্ড ক্ষোভ যে এই লকডাউনের মধ্যে এরকম ভাবে কারেন্টের বিল, মানে আমরা এটা বুঝতেই পারছি না। এবং সিএসসিতে ফোন করলে অদ্ভুত সব যুক্তি দিচ্ছে। কি যুক্তি দিচ্ছে? ওরা বলছে যে মিটার রিডিং মানে স্ল্যাবটা বেশি হয়ে গেছে, বেশি কারেন্টের বিল পুড়েছে, এরকম। মানে আমরা গড়পড়তা 300 টাকা করে বিল দিয়ে আসি, হঠাৎ করে এরকম করে 2000 টাকা বিল তো অস্বাভাবিক না? তো প্রত্যেকটা ছাত্রছাত্রী যারা ঘর ভাড়া নিয়ে থাকে প্রত্যেকের এরকম ভীষণ প্রবলেম হচ্ছে। আপনি যদি কাইন্ডলি এই বিষয়টা একটু তুলে ধরেন প্রতিবেদনের মাধ্যমে, আমরা খুব উপকৃত হই। প্রত্যেকটা সাধারণ মানুষের কথাবার্তা। আপনাদের ক্ষেত্রে 300 টাকার বিলটা 2000 টাকা SMS পাঠিয়েছে? হ্যাঁ, 2000 টাকা SMS পাঠিয়েছে। প্রতি মাসে 300 টাকা আসে, এবারে 2000 টাকা 300 থেকে 400 টাকার মধ্যে ঘোরাফেরা করে। এবং মার্চে আমরা সেটা 680 টাকা পর্যন্ত বিল দিয়েছি। তো তখন ভেবেছিলাম যে সেই মিটার রিডিংটা হয়তো পরে অ্যাডজাস্ট করে দেবে। কিন্তু 2000 টাকা বিলটা তো মানে অস্বাভাবিক। হঠাৎ করে মিটার রিডিং দেখে এরকম প্রত্যেকের, মানে শুধু আমার নয়, এই অঞ্চলে প্রত্যেকের এরকম কারেন্টের বিল এসছে। সবাই এটা এই ঘটনার সাক্ষী। মানে কারোর 5000ও এসছে? 5600 টাকা এসছে আমাদের পাশে বাড়ি।